2025 সালের 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরের ল্যাজারাস আইল্যান্ড নীল জলরাশির বুকে ভাসছিল একটি বিলাসবহুল ইয়ট। কিন্তু সেই ইয়টেই ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর অন্ধকার। খবর এলো আসামের হার্টথ্রব, আধুনিক যুগের গন্ধর্ব জুবিন গার্গ আর নেই। বলা হলো তিনি জলে ডুবে মারা গেছেন। কিন্তু এটা কি সত্যি নিছক এক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল ঠান্ডা মাথায় সাজানো এক নিঠুর পরিকল্পনা? কেন তার মৃত্যুর ঠিক আগেই তার পার্সোনাল সিকিউরিটি গার্ডদের অ্যাকাউন্টে 1,10,00,000 টাকার সন্দেহজনক লেনদেন হলো? কেন তার নিজের কাজিন এবং ম্যানেজারকেই পুলিশ হাতকড়া পড়ালো? কে ছিলেন এই জুবিন? কেন আসামের মানুষ তাকে শুধু গায়ক নয়, রক্ত মাংসের ভগবান বলে মানত? আবার একই সাথে কেন তিনি নিজেকে ডুবিয়ে রাখতেন মদের নেশায়? কি এমন যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল এই মহাতারকাকে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জুবিন গার্গের জীবনের সেই অধ্যায়গুলো যা ক্যামেরা এবং মাইক্রোফোনের আড়ালে রয়ে গেছে। জুবিন গার্গ এক অসমাপ্ত মহাকাব্য। 1972 সাল মেঘালয়ের তুরাতে জন্ম হয় একটি শিশুর। নাম রাখা হয় জীবন বড় ঠাকুর। বাবা ম্যাজিস্ট্রেট মোহিনী মোহন বড় ঠাকুর ছিলেন একজন কবি, আর মা ইলি বড় ঠাকুর ছিলেন প্রখ্যাত গায়িকা। রক্তেই যার সুর, সে কি আর সাধারণ জীবন বেছে নিতে পারে? কিংবদন্তি জুবিন মেহতার নামে তার নাম হলো জুবিন। কিন্তু 90-এর দশকে তিনি পারিবারিক পদবি বড় ঠাকুর ছুঁড়ে ফেলে ধারণ করলেন এক নতুন পরিচয়, জুবিন গার্গ। এক যাযাবর শৈশব কেটেছে তার। জোরহাট থেকে করিমগঞ্জ, তামুলপুর থেকে বিজনি, আর এই যাত্রাপথেই তিনি কুড়িয়ে নিয়েছিলেন আসামের মাটির সুর। গুরু রবীন ব্যানার্জির কাছে দীর্ঘ 12 বছর তবলা শিখে তিনি আয়ত্ত করেছিলেন তালের জাদু। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে বাঁধতে পারেনি। বিজ্ঞানের ছাত্র হয়েও তিনি ল্যাবরেটরি ছেড়ে বেছে নিলেন স্টুডিওর মাইক্রোফোন। 1992 সাল রিলিজ হলো অ্যালবাম অনামিকা। আসামের মিউজিক ইন্ডাস্ট্রি কেঁপে উঠল। ভূপেন হাজারিকার পর এই প্রথম কেউ এলেন যিনি একাই বদলে দিলেন খেলার নিয়ম। মায়া, আশা, পাখি একের পর এক তিনি হয়ে উঠলেন লুইত কণ্ঠ। কিন্তু খ্যাতির শিখরে থাকতেই 2002 সালে তার জীবনে নেমে আসে এক বিশাল ধস। তার আদরের ছোট বোন অভিনেত্রী জঙ্কি বড় ঠাকুরের মর্মান্তিক স্মরণ। জঙ্কির মৃত্যু জুবিনকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। অনেকেই বলেন জুবিনের সেই বেপরোয়া ভাব, সেই নেশার জগতে ডুবে যাওয়া সবকিছু শুরু এখান থেকেই। তিনি যেন মৃত্যু ভয় কাটাতে চেয়েছিলেন নিজেকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে। বনের স্মৃতিতে গাইলেন শিশু অ্যালবাম, কিন্তু মনের ক্ষত কি আর গানে সারে? শোককে শক্তিতে রূপান্তরিত করে তিনি পাড়ি দিলেন মুম্বাই। 2006 সাল গ্যাংস্টার ছবির ইয়া আলি গানটি তাকে রাতারাতি ভারত জুড়ে সুপারস্টার বানিয়ে দিল। কিন্তু জুবিন তিনি তো অন্য ধাতুতে গড়া। অরিজিৎ বা সোনু নিগম হওয়ার দৌড়ে না গিয়ে তিনি ফিরে এলেন নিজের মাটিতে, নিজের মানুষের কাছে। তিনি ছিলেন আজন্মা বিদ্রোহী। 2013 সাল নিষিদ্ধ সংগঠন আলফা হুমকি দিল বিহু মঞ্চে হিন্দি গান গাওয়া যাবে না। কিন্তু জুবিন গুয়াহাটির লতাশিল ময়দানে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে গাইলেন হিন্দি গান। বললেন, আমার নিরাপত্তা, আমার জনগণ। কখনো খেলনা বন্দুক দেখিয়ে বিতর্ক, কখনো সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে পলিটিক্স ন করি বা বন্ধু গান গাওয়া। তিনি প্রমাণ করেছিলেন তিনি কোনো দলের নন, তিনি জনগণের। কেন আসামের মানুষ তাকে দেবতার আসনে বসিয়েছিল? কারণ তিনি ছিলেন বিপদের বন্ধু। প্রতি বছর বন্যায় যখন মানুষ ভেসে যেত, জুবিন কোমর জলে নেমে ত্রাণ বিলাতেন। কোভিডের সময় নিজের বাড়িটি ছেড়ে দিয়েছিলেন হাসপাতালের জন্য। কিন্তু নিয়তি যে অন্য কিছু লিখে রেখেছিল। ফিরে আসি 2025 সালের সেপ্টেম্বরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। 19শে সেপ্টেম্বর উৎসবের ঠিক আগের দিন তিনি আর ফিরলেন না। প্রথমে দুর্ঘটনা মনে হলেও সিআইডির তদন্তে বেরিয়ে এলো হাড় হিম করা তথ্য। জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং তার নিজের কাজিন সন্দীপ গার্গকে গ্রেফতার করা হলো। তদন্তে দেখা গেল তার দেহরক্ষীদের অ্যাকাউন্টে 1 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন। সিঙ্গাপুর পুলিশের অটোপসি রিপোর্ট এবং কোহিলিপাড়া বাড়ি থেকে উদ্ধার হওয়া
ফরেন্সিক প্রমাণ আঙ্গুল তুলল একটাই দিকে, এটা স্বাভাবিক মৃত্যু নয়। কে চাইল জুবিনের মৃত্যু? আপনজনরাই কি তবে টাকার লোভে শেষ করে দিল এই কিংবদন্তিকে? মামলা এখনও চলছে, কিন্তু আসাম হারিয়েছে তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তিনি বলতেন, খ্যাতির চেয়ে বাড়ির ডাক অনেক বেশি জোরালো। শেষ পর্যন্ত তিনি হয়তো সেই অনন্তের ডাকেই সাড়া দিলেন, যেখান থেকে আর ফেরা যায় না। মৃত্যু তাকে কেড়ে নিতে পারে, কিন্তু লুইতের পারে যতদিন ঢেউ থাকবে ততদিন জুবিন গার্গের গান প্রতিধ্বনিত হবে। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের হার্টথ্রব।